আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কটি ছিল তার সলিউশন দিচ্ছি। আর সে সাথে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি বাক্যগুলোর কিছু উদাহরণ দেখব এবং সেই সাথে তোমাদের কিছু হোমওয়ার্ক দেব যেগুলো তোমরা বাসায় করবে এগুলোর আইডেন্টিফিকেশন হিসেবে। তো আমাদের প্রথম যে বাক্যটি ছিল সেটি হচ্ছে টিনা ইজ এ স্টুডেন্ট। টিনা ইজ আ স্টুডেন্ট। এটি একটি টিনা ইজ এ স্টুডেন্ট এটি একটি অ্যাসার্টিভ বাক্য। আমাদের বাক্যটি একটি অ্যাসার্টিভ বাক্য, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আছে হু ইজ টিনা। হু ইজ টিনা এটি একটি ইন্টারোগেটিভ বাক্য। একটি ইন্টারোগেটিভ বাক্য। নাম্বার 3, May Tina prosper in life. May Tina prosper in life. আমরা জানি মে দিয়ে যে বাক্যটা শুরু হয় সেটি দিয়ে তার ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয়েছে, সেজন্য এটি একটি অবজেক্টিভ বাক্য। অবজেক্টিভ বাক্য। নাম্বার 4, কাম হিয়ার টিনা, অর্থাৎ টিনাকে এখানে আসতে বলা হয়েছে। এটি একটি আদেশ বা অনুরোধ বা নির্দেশমূলক বাক্য, তাই এটি একটি ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য, ঠিক আছে, এটি একটি ইম্পারেটিভ বাক্য। নাম্বার 5, হাউ বিউটিফুল টিনা ইজ। হাউ বিউটিফুল টিনা ইজ। তাহলে মেয়েরা এখন দেখতে পাচ্ছি আমরা হাউ বিউটিফুল টিনা ইজ শেষে একটি এক্সক্লামেশন মার্ক আছে, তাহলে এটি একটি এক্সক্লামেটরি বাক্য। এটি একটি এক্সক্লামেটরি বাক্য। নাম্বার 6, লেট মি সিং এ সং। লেট মি সিং এ সং। এখানে লেট মি সিং এ সং অর্থাৎ আমাকে একটি গান গাইতে বলা হয়েছে বাক্যটিতে, যা আমাকে একটি গান গাইতে দাও। তাহলে এটি কী হয়ে যাবে মেয়েরা? ইম্পারেটিভ বাক্য হবে। এটি একটি ইম্পারেটিভ বাক্য হবে। তারপর 7 নাম্বার, ডিড ইউ গেট দ্য ইমেল। শেষে কোয়েশ্চেন মার্ক, তাহলে মেয়ের এটা কি হবে? এটি একটি ইন্টারোগেটিভ বাক্য হবে। ইন্টারোগেটিভ বাক্য হবে। এটি একটি ইন্টারোগেটিভ বাক্য, ঠিক আছে। তাহলে আমরা 1 নাম্বার দিতে পাচ্ছি টিনা ইজ এ স্টুডেন্ট, এটি একটি অ্যাসার্টিভ বাক্য। হু ইজ টিনা, এটি একটি ইন্টারোগেটিভ বাক্য। মে টিনা প্রসপার ইন লাইফ, এটি একটি অবজেক্টিভ বাক্য। কাম হিয়ার টিনা, ইম্পারেটিভ বাক্য। হাউ বিউটিফুল টিনা ইজ, এটি একটি এক্সক্লামেটরি বাক্য। লেট মি সিং আ সং, এখানে এটি একটি ইম্পারেটিভ বাক্য। ডিড ইউ গেট দ্য ইমেল, এটি একটি ইন্টারোগেটিভ বাক্য। আচ্ছা, আমরা 8 নাম্বার দেখি কি হবে। নাম্বার 8, ফাই, ইউ আর আ চিট। ফাই, ইউ আর আ চিট, এখানে একটি এক্সক্লামেশন মার্ক আছে, তাহলে এটি কি হবে মেয়েরা? এটি হবে একটি এক্সক্লামেটরি বাক্য। এটা হবে কি? একটি এক্সক্লামেটরি বাক্য। 9, দ্য ম্যান ইজ ভেরি টল। দ্য ম্যান ইজ ভেরি টল, তাহলে এটা কি বাক্য হবে? এটি একটি অ্যাসার্টিভ বাক্য হবে। নাম্বার 10, মে আল্লাহ
মে আল্লাহ ফুলফিল ইয়োর নিডস। এটি একটি মে দিয়ে শুরু হয়েছে, এটি একটি অপটেটিভ বাক্য। ঠিক আছে মেয়েরা, তাহলে আমরা এখন মোটামুটি বাক্যগুলো কি সেটা আমরা বুঝতে পেরেছি। আজকে আমি তোমাদের যে নতুন জিনিসটা নিয়ে আলোচনা করব সেন্টেন্সেরই, সেটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যকে আমরা আসলে কয়টি ভাগে ভাগ করি, সে ভাগটা নিয়ে একটু কথা বলবো, আর কিছু না। আমরা অ্যাসার্টিভ বাক্যকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য এবং আরেকটি হচ্ছে নেগেটিভ বাক্য। ঠিক আছে, অ্যাফার্মেটিভ বাক্য এবং নেগেটিভ বাক্য, এই দুটো ভাগে আমরা অ্যাসার্টিভ বাক্যকে ভাগ করে থাকি। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক এবং নেগেটিভ হচ্ছে না বোধক। অর্থাৎ এটাতে আমরা যা বলবো সব পজিটিভ, আর এটাতে যা হবে সবই নেগেটিভ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার, এখানে কিন্তু এটা একটি অ্যাফার্মেটিভ বাক্য, অবশ্যই অ্যাসার্টিভ বাক্য, কিন্তু অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ বাক্য। আর এখানে যদি বলি হি ইজ নট আ টিচার, হি ইজ নট আ টিচার, তাহলে দেখো মেরে এখানে কি আছে, একটি নট আছে, তার মানে এটি একটি নেগেটিভ বাক্য। ঠিক আছে, আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। শি ইজ আ সিঙ্গার। শি ইজ আ সিঙ্গার, আর এখানে দিচ্ছি শি ইজ নট আ সিঙ্গার। শি ইজ নট আ সিঙ্গার, অর্থাৎ সে গায়িকা নয়। তাহলে এখানে নটটা হয়ে যাচ্ছে, নট থাকার কারণে এটা হয়ে যাচ্ছে নেগেটিভ বাক্য, আর এখানে নট না থাকার কারণে এটা হয়ে যাচ্ছে একটি অ্যাফার্মেটিভ বাক্য। আমি আরও কিছু বাক্য দিচ্ছি। আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। ঠিক আছে, আই লিভ ইন ঢাকা, তাহলে এখানে লিভ কিন্তু হাবোধকভাবে আসছে, তাই এটা একটি অ্যাফার্মেটিভ বাক্য। কিন্তু আমি যদি এখানে এভাবে লিখি আই ডু নট লিভ ইন ঢাকা, আই ডু নট লিভ ইন ঢাকা, এই ডু নটের কারণে এটা একটি নেগেটিভ বাক্য হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকটু দেখাচ্ছি, আরেকটু ধর দিচ্ছি। রিফাত রিডস আ বুক। রিফাত রিডস আ বুক, রিডস হচ্ছে এখানে আমার ভার্ব, এখানে কিন্তু ইজ লিভ এগুলো কিন্তু ভার্ব। ঠিক আছে, এখানে রিডস হচ্ছে একটি ভার্ব এবং এটাতে কোনো না থাকার শব্দ না থাকার কারণে এটি একটি অ্যাফার্মেটিভ বাক্য। এখন আমি যদি এই বাক্যটাকে এভাবে লিখি, রিফাত ডাজ নট রিড এ বুক, তখন এই ডাজ নট থাকার কারণে এটি একটি নেগেটিভ বাক্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মেয়েরা আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য আর এটা হচ্ছে নেগেটিভ বাক্য। অ্যাফার্মেটিভ বাক্যে না বোধক কোনো শব্দ না থাকলে সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ বাক্য হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে কোনো না বোধক শব্দ থাকবে না, নো নট এগুলো থাকবে না, কিন্তু নেগেটিভ বাক্যে নো নটের ব্যবহার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য চেনার উপায়, যে একটাতে নট থাকবে এটাতে নট থাকবে না। এখন তোমাদের আমি একটু এক্সাম্পল দিচ্ছি। She plays. She plays. এখন এখানে she plays আছে। এখন তুমি যদি বলো হ্যাঁ এটা কি ধরনের বাক্য, তাহলে আমরা অবশ্যই বলবো যে এটি একটি অ্যাসার্টিভ বাক্য। এটি একটি অ্যাসার্টিভ বাক্য। এখন এটি অ্যাসার্টিভের কি ধরনের বাক্য? এটি অ্যাসার্টিভের একটি অ্যাফার্মেটিভ বাক্য। আবার যদি এখানে আমি বলি, এখানে she does not play, does not play, তাহলে এটাও কি হবে? এটাও একটি অ্যাসার্টিভ বাক্য হবে, তবে সেটা অ্যাসার্টিভের কোন বাক্য হবে? অ্যাসার্টিভের নেগেটিভ বাক্য হবে। এখন তোমরা যদি এখানে
অ্যাসার্টিভও লিখো তাহলেও সমস্যা নেই। এখানে যদি তোমরা অ্যাফার্মেটিভ লিখে দাও তাহলে প্রবলেম হবে না। আবার এখানে তোমরা যদি নেগেটিভও লিখো তাহলেও সমস্যা হবে না, কারণ আসলে এটি একটি নেগেটিভ বাক্য, সেটা হচ্ছে অ্যাসার্টিভের একটি অংশ। ঠিক আছে, এখন তোমরা একটু খেয়াল করো, আমরা জানি ইন্টারোগেটিভ বাক্যে সবসময় কোশ্চেন মার্ক থাকে, তাই তো? অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য মানেই হচ্ছে শেষে কি থাকবে? একটি কোশ্চেন মার্ক। যেমন হু আর ইউ, একটি কোশ্চেন মার্ক। ঠিক আছে, হু আর ইউ, এখানে একটি কোশ্চেন মার্ক দেওয়ার কারণে এটি কিন্তু একটি ইন্টারোগেটিভ বাক্য। আমি যদি বলি হোয়ার আর ইউ গোয়িং, তখনই কিন্তু এটি একটি ইন্টারোগেটিভ বাক্য। বা আমি যদি বলি হাউ আর ইউ, তখন এটাও কিন্তু একটি ইন্টারোগেটিভ বাক্য। আবার এটা যদি বলি ডু ইউ নো মি, এটিও একটি ইন্টারোগেটিভ বাক্য। আবার এটা যদি বলি ইজ শি ইয়োর সিস্টার, তাহলে এটাও একটি ইন্টারোগেটিভ বাক্য। হ্যাঁ মেয়েরা, ইন্টারোগেটিভ বাক্যে সবসময় ভার্বগুলো কিন্তু আমরা একটু আগে পেয়ে থাকি, যদিও এই ভার্বের আগে কি আছে? ডাব্লিউএস কোশ্চেন আছে, কিন্তু আমরা মূলত ইন্টারোগেটিভ বাক্যে ভার্বগুলোকে সাবজেক্টের আগে পেয়ে থাকি। ঠিক আছে, আর আমাদের ইন্টারোগেটিভ বাক্যের শেষে সবচাইতে বড় জিনিস যেটাতে আমরা চিনব সেটা হচ্ছে ইন্টারোগেশনের মার্ক, এই যে প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে এটি একটি ইন্টারোগেটিভ বাক্য। এখন মেয়েরা, আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ বাক্যকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করে অ্যাসার্টিভ বাক্য আমরা পেতে পারি। আবার ইন্টারোগেটিভ বাক্যে আমরা শেষে ইন্টারোগেশন মার্ক দেখে চিনতে পারি। এখন তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে একটু অপটেটিভ বাক্যের, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে একটু বলি। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে তোমরা কিছু ভেরিয়েশন পাবে। অবশ্যই ইম্পারেটিভ বাক্যটা শুরু হয় কিন্তু মেইন ভার্ব দিয়ে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে এবং শেষে কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে, নট কোশ্চেন মার্ক, ফুল স্টপ থাকবে। এখন এই ইম্পারেটিভ বাক্য যখন আমরা ইম্পারেটিভ বাক্যকে, এটা একটা জিনিস, এই যে এখানে আমি একটু লিখে দেখাচ্ছি, প্রথমটা মেইন ভার্ব দিয়ে তারপর অবজেক্ট দিয়ে পাবো, তাই তো? যেমন আমি যদি বলি গো দেয়ার, মেইন ভার্ব দিয়ে পাচ্ছি। ঠিক আছে, গো দেয়ার। আবার এই বাক্যটাকে আবার আমরা ডু নট দিয়েও পেতে পারি, ডু নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ডু নট গো দেয়ার, অর্থাৎ কোথাও তোমাকে কিছু করতে বলা হচ্ছে, আবার কোথাও তোমাকে কিছু করতে নিষেধ করা হচ্ছে, আদেশ নিষেধ এগুলো। আবার এখানে আছে কখন তোমাকে কিছু করতে বলা হচ্ছে, সেটা হয়তো বা তোমাকে অনুরোধ করা হচ্ছে, কিভাবে? সেটাতে তোমাকে প্লিজ দিয়েও বলতে পারছি, প্লিজ প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন প্লিজ গো দেয়ার, তার মানে প্লিজ দিয়ে তোমাকে অনুরোধ করা হচ্ছে, এরকম শব্দও যদি থাকে, অর্থাৎ মেইন ভার্ব দিয়ে শুরু এবং সেটা হাবোধক, তাহলেও কিন্তু সেটা ইম্পারেটিভ, তোমাকে এটা করতে বলা হচ্ছে, সেটা তোমার আদেশও হতে পারে বা অনুরোধ হতে পারে। অনুরোধে সাধারণত প্লিজ থাকে, আদেশের ক্ষেত্রে প্লিজ থাকে না। আবার এখানে তোমাকে নিষেধ করা হচ্ছে ডু নট গো দেয়ার, সেখানে যেও না। আবার আরেকটি আছে কাউকে কিছু করতে দেওয়া, তখন আমাদের সামনে লেট বসাতে হয়। যেমন আমাকে কিছু করতে দাও, তাকে কিছু করতে দাও, এরকম। এখানে লেটের পরে মি অথবা হিম অথবা হার অথবা দেব, এই ধরনের ব্যক্তিবাচক অবজেক্টগুলো থাকে। ঠিক আছে, তারপরে থাকে মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি পেতে পারি এখানে? যেমন লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। অথবা আমি একজনকে বলছি লেট হিম গো দেয়ার, অর্থাৎ লেট থাকছে।
লেট হার গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও, ঠিক আছে, লেট থাকছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্তাব অর্থে আসে, যেমন লেটের পরে আস থাকে, লেট আস, লেট আস, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, যেমন লেট আস গো দেয়ার, লেট আস গো দেয়ার, আস, লেট আস থাকতে পারে। তার মানে হচ্ছে আমরা ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে মেন ভার্ব দিয়েও পাবো, ডু নট দিয়েও পাবো, প্লিজও থাকবে, অথবা লেট থাকবে, লেটের পরে মি থাকতে পারে, হিম থাকতে পারে, হার থাকতে পারে, বা আস থাকতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পারেটিভ বাক্য চেনার উপায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ বাক্যকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ইন্টারোগেটিভ বাক্যে আমরা ইন্টারোগেশন মার্ক অর্থাৎ কোয়েশ্চেন মার্ক দেখে বুঝতে পারছি যে সেটা ইন্টারোগেশন বোঝাচ্ছে বা কোয়েশ্চেন বোঝাচ্ছে, ইন্টারোগেটিভ বাক্য হচ্ছে। আর ইম্পারেটিভের ক্ষেত্রে মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আবার নিষেধ করার সময় ডু নট দিয়ে শুরু হচ্ছে, আবার অনুরোধ করার সময় প্লিজ দিয়ে শুরু হচ্ছে, আবার কাউকে কিছু করতে দিলে তখন লেট দিয়ে শুরু হচ্ছে, বা কোনো প্রস্তাব বোঝালে সেক্ষেত্রে লেট দিয়ে আস হচ্ছে। এরকম যখন থাকবে তখন সেগুলো হচ্ছে সব ইম্পারেটিভ বাক্য, ঠিক আছে। আর অবজেক্টিভ বাক্যের ক্ষেত্রে চলে যাই। অবজেক্টিভ বাক্য আমরা জানি যে এখানে মেয়ের ব্যবহার থাকবে, তাই তো, এখানে মেয়ের ব্যবহার থাকবে। যেমন মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। এখন আমি যদি ইউ লিভ লং দেই, ইউ লিভ লং এটা লিখি, এটা হবে, কিন্তু এটা তখন কিন্তু আর অবজেক্টিভ বাক্য হবে না, এটা তখন হয়ে যাবে অ্যাসার্টিভ বাক্য, ইউ লিভ লং। অর্থাৎ এটা একটা সাধারণ বাক্য, সাধারণ কথা তুমি বোঝাচ্ছ যে তুমি দীর্ঘজীবী হও, কিন্তু তুমি এটা দিয়ে তাকে যে দোয়া বা প্রার্থনা করছো বা তার জন্য উইশ করছো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু তুমি যখন এই ইউ এর আগে মে শব্দটা দিবে, যখন মে শব্দটা দিবে তখনই এটা একটি প্রার্থনা সূচক বা আশীর্বাদ সূচক একটি, বা তোমার যে তার প্রতি যে শুভকামনার ইচ্ছা সেটা কিন্তু প্রকাশ পায়। তুমি যদি মেয়ে না দাও তাহলে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না, ঠিক আছে, তখন কিন্তু সেটা দিয়ে তুমি অবজেক্টিভ সেন্টেন্স পাবে। আমরা অবশ্য এ ধরনের বাক্য পেয়ে থাকি, লং লিভ, আবার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, এই যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ, এরকম যখন আমরা বলছি তখন কিন্তু সেটা আবার ইম্পারেটিভ অবজেক্টিভ বাক্যই কিন্তু হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু সেটা অবজেক্টিভ বাক্যই হচ্ছে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আবার এখানে যদি আমরা এটাও লিখি, মে আওয়ার প্রেসিডেন্ট, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, তখনও কিন্তু এটা একটি অবজেক্টিভ বাক্য হবে, তখন এটি একটি কী হয়ে যাবে, অবজেক্টিভ বাক্য হবে। আর এখানে আমাদের কি আছে, এখানে আমাদের একটি মেয়ে আছে, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং। আবার লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এটা দিয়েও আমাদের ইচ্ছা আশীর্বাদ প্রকাশ পেয়েছে, সেজন্য এটিও একটি আশীর্বাদ সূচক বাক্য, ঠিক আছে। তাহলে আমরা সহজেই অবজেক্টিভ বাক্যকে চিনতে পারবো মে দ্বারা, অথবা মে না থাকলেও সেটা সেন্স যদি এরকম আসে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার বাংলাদেশ, লং লিভ আওয়ার নেশন, এরকম যখন থাকবে তখন সেটা হয়ে যাবে কিন্তু অবজেক্টিভ বাক্য। এবার আসে আমরা এক্সক্লামেটরিতে। এক্সক্লামেটরির একটি চেনার উপায় ইন্টারোগেটিভের মতোই, শেষে আমাদের এরকম এক্সক্লামেশন মার্ক থাকে, বিশেষসূচক একটা পাংচুয়েশন মার্ক থাকে। তো আমরা সাধারণত এটা কি দিয়ে চিনি, এক্সক্লামেশন মার্ক আমরা কি দিয়ে চিনি, আমাদের যদি এরকম থাকে, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, what an idle boy he is, আইডল কিন্তু এখানে অলস বোঝানো হচ্ছে, ঠিক আছে, খুবই অলস যে সে সেটা বোঝানো হচ্ছে, এখানে কিন্তু হোয়াট অ্যান আসছে। অর্থাৎ হোয়াট আর দিয়ে যদি শুরু হয় অথবা হোয়াট অ্যান দিয়ে যদি শুরু হয় এবং শেষে যদি এরকম বিষয়সূচক চিহ্ন থাকে তাহলে কিন্তু সেটা হবে এক্সক্লামেটরি বাক্য। অথবা হাউ দিয়ে যদি শুরু হয়, হাউ নাইস দ্য বার্ড ইজ,
হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ দিয়েও যদি শুরু হয় তাহলে কিন্তু সেটা একটি এক্সক্লেমেশন বাক্য। আবার যদি এটা হয় হাউ টল, হাউ টল দ্য ম্যান ইজ, হাউ টল দ্য ম্যান ইজ, অর্থাৎ হাউ যদি থাকে তাহলে হোয়াটা অথবা হোয়াটেন অথবা হাউ দিয়ে যদি এরকম থাকে এবং শেষে যদি এক্সক্লেমেশন চিহ্ন থাকে তখন সেটি হয়ে যাচ্ছে কিন্তু এক্সক্লেমেটরি বাক্য। এছাড়াও কি কি থাকছে এক্সক্লেমেটরি বাক্যতে, আমরা কিন্তু খুব সহজে বলছি অ্যালাস, অ্যালাস থাকলে কিন্তু আমরা সহজে চিনে ফেলছি এটা একটি এক্সক্লেমেশন মার্ক দিয়ে, যেটা একটি এক্সক্লেমেটরি বাক্য। অ্যালাস হি ইজ নো মোর, হি ইজ নো মোর, তখন কিন্তু এটার জন্য বুঝতে পারছি এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার যখন হুররা বলছি, হুররা বলছি, হুররা উই হ্যাভ ওন, উই হ্যাভ ওন, যখন আমরা হুররা বলছি তখন হয়ে যাচ্ছে কি এটি একটি এক্সক্লেমেটরি বাক্য হয়ে যাচ্ছে, কিন্তু দুঃখ প্রকাশ করছে, কিন্তু আনন্দ প্রকাশ করছে, ঠিক আছে। আবার আমরা যদি কাউকে সাধুবাদ জানাই বা সাবাস জানাই তখনও আমরা বলতে পারি ব্রাভো, ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, ইউ হ্যাভ ডান ওয়েল, ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, তখনও কিন্তু এটা একটি এক্সক্লেমেটরি বাক্য। আবার অনেক সময় আমরা কি করি, আমরা এটা দিয়েও বলতে পারি ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতে পারতাম, ইফ আই ওয়ার এ বার্ড, তখন এই যে ইফ থাকার কারণে এটি একটি এক্সক্লেমেটরি বাক্য। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতে পারতাম, ইফ আই ওয়ার এ কিং, এই ইফ দিয়েও যদি থাকে তাহলে আমরা সেখানে কি দেবো, এটি একটি এক্সক্লেমেটরি বাক্য হিসেবে চিনতে পারবো, ঠিক আছে। এছাড়াও এছাড়াও থাকছে কি দেখো, হ্যাড, যদি হ্যাড দিয়ে থাকে, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলেও আমার শেষে এক্সক্লেমেশন মার্ক দিয়ে কি বোঝানো হচ্ছে এটা একটি এক্সক্লেমেটরি বাক্য, ঠিক আছে। তাহলে মেয়েরা বুঝতে পারছো তোমরা যে এক্সক্লেমেশন মার্ক তো থাকবেই, এগুলো ছাড়াও কি থাকবে, কিছু শব্দ যেমন অ্যালাস, হুররা, ব্রাভো, তারপর হচ্ছে টাট টাট, টাট টাট, তারপরে হচ্ছে হাস, হাস, আবার হচ্ছে ফাই, এ ধরনের কিছু শব্দ থাকবে, ফাই, তারপরে ওহ থাকতে পারে, আহ থাকতে পারে, এ ধরনের কিছু শব্দ থাকবে যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে এইগুলো এক্সক্লেমেটরি বাক্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এখন আমি মেয়েরা তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, আরেকবার সেগুলো বাসায় করে ফেলবে। আজকের ক্লাসের পর আমি আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না বা তোমাদের আইডেন্টিফাই করতে কষ্ট হবে না যে কোনটা কোন ধরনের বাক্য। আচ্ছা, আমাদের এটা হোমওয়ার্ক দিচ্ছি। এখন আমি প্রথম বাক্যটি লিখছি, আই হেল্পড হিম, আই হেল্পড হিম টু, আই এম নট আ সিঙ্গার, I am not a singer. Number 3, is he happy? Is he happy? Number 4, can you do it? Can you do it? Number 5, read attentively. Read attentively. Number 6, let us go out for a walk. Let us go out for a walk. ঠিক আছে। Number 7, do not
make a noise. Number 8, may Bangladesh prosper. 9, may you be happy in life. 10, how high the mountain is. How high the mountain is, এটা হচ্ছে how. Number 11, which book do you want? Which book do you want? 12, how wise the man is. How wise the man is. Number 13, alas, his father is no more. Alas, his father is no more. She has no friend. She has no friend. Live long Bangladesh. Live long Bangladesh. তাহলে মেয়েরা আমি তোমাদের 15টি বাক্য দিলাম। এই 15টি বাক্যকে তোমরা আইডেন্টিফাই করে সুন্দর করে সেন্টেন্সগুলো নাম লিখে ফেলবে যে কোনটা কোন সেন্টেন্স। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কের সলিউশন দিয়ে দিব এবং আমরা পরবর্তী টপিকে চলে যাব। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।